জুলাই আন্দোলনে আপনাদের সংগঠন ছাত্র শিবির কিভাবে আসলে সম্পৃক্ত হলো? জুলাই বিপ্লবটা ছিল এদেশের সর্বস্তরের নাগরিকের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। কবে কি হবে এই সিদ্ধান্তটা কি সমন্বয় প্রণীত নাকি এখানে ফার্স্ট লেয়ারে যারা ছিল মাহফুজ, নাহিদ, আসিফ, কেউ কেউ গ্রেফতারের ভয়ে ভয়ে ছিলেন, পলাতক ছিলেন? আমরা চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের বোঝার জন্য আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভাই বোনরা 18 জুলাই তারা এভাবে নামবে এটা আমাদের কল্পনাও ছিল না। কতজনকে সেফ হোমে রেখেছিলেন আপনারা? ওই পলিটিক্যাল অফিসার বলতেছে ইটস নট এ হলিউড মুভি। নাহিদ জিজ্ঞেস করে তোমরা আন্দোলন কন্টিনিউ করতে পারবা কিনা। আমি বলছি হ্যাঁ, তোমরা শিরদাঁড়া উঁচু রাখো, আন্দোলন চালিয়ে যাবো এবং হাসিনা আমাদের পতন করতেই হবে, ইনশাআল্লাহ আমরা পারবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্যাটেলাইট নিউজ টেলিভিশন চ্যানেল স্টার নিউজ আয়োজিত আমাদের বিশেষ পডকাস্ট আয়োজন জুলাই কাস্ট। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এই জুলাইয়ের পেছনের গল্প নিয়ে, সেই সময়ের ইতিহাস নিয়ে, অনেক না জানা বা অজানা অধ্যায় নিয়ে আমরা এইখানে এই জুলাই কাস্টে আপনাদের সামনে কথা বলি। প্রতিদিন এক একজন বিশেষ অতিথি নিয়ে আপনাদের কাছে হাজির হই। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, সেই সময়ের জুলাই আন্দোলনে পেছনে একজন যোদ্ধা হিসেবে কাজ করেছেন, সংগঠকের ভূমিকা পালন করেছেন আমরা যতদূর জানি, তৎকালীন ছাত্র শিবির নেতা। এবং আমাদের সাথে আছেন বিশেষ একজন অতিথি, তৎকালীন ছাত্র শিবির নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি সাদিক কায়েম। সাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরাও ভালো আছি বেশ। নামই দিয়েছি জুলাই কাস্ট, বুঝতেই পারছেন যে আমরা শুধুমাত্র জুলাই আন্দোলনের সেই পেছনের অজানা কিছু কথা বলবো। শুরুতে একটু ছোট করে জেনে আসি আপনার কাছ থেকে যে জুলাই আন্দোলনে আপনাদের সংগঠন ছাত্র শিবির কিভাবে আসলে সম্পৃক্ত হলো এবং ওই সময় আপনার আসলে পদবি কী ছিল শিবিরের? জুলাই বিপ্লব, এটাকে আমি বিপ্লব হিসেবে দেখি। আচ্ছা, আপনি জানেন 2024 সালের 5 জুন হাসিনা কোটা পুনর্বহাল করে। তো যেদিনই কোটা পুনর্বহাল করে সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আন্দোলন করেছিল আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বের হয়ে। তো এবং ওই সময় একটা গ্রুপ খোলা হয়েছিল, কোটা পুনর্বহাল করা চলবে না। তো ওই দিনে মূলত আমার সাথে আসিফ মাহমুদের কথা হয় এবং ওইখানে যারা আন্দোলন বিভিন্ন গ্রুপ তখন এটা ডাক দিয়েছিল। জালাময় জালাল আছে, সে একটা প্ল্যাটফর্ম থেকে সেও বলেছিল এই আন্দোলন করবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা অর্গানিকলি আন্দোলন করছিল। তো মূলত আমার আসিফের সাথে কথা হয় এবং আমরা 5 জুন থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। এবং 5 জুন থেকে তারা আপনাদেরকে উইলিংলি ফোন দেয় নাকি আপনারা এইটা ভাবেন যে তাদেরকে ফোন দেওয়া উচিত? আচ্ছা, আমার সাথে ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল, ক্যাম্পাসের সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিক সমিতি, পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। আচ্ছা, জুলাইয়ের আগে ক্যাম্পাসে শিবির ঘোষণা দিয়ে কাজ করতে পারেনি, শিবির ডিহিউম্যানাইজ অবস্থায় ছিল। কিন্তু ক্যাম্পাসে যত অ্যাক্টিভিস্ট ছিল যারা কাজ করতো সবার সাথে আমাদের যোগাযোগ ছিল, সবাই আমাকে শিবির হিসেবে জানতো। এখানে যদি বলেন মাহফুজ আলম, তার সাথে আমার যখন আমি ক্যাম্পাসে আসি 2017 সাল, তখন থেকে তার সাথে আমার পরিচয়। এর বাইরে আসিফ মাহমুদ, নাহিদ, হাসনাত, সবার সাথে আমার আগে থেকে পরিচয় আছে এবং তারা সবাই আমাকে শিবির হিসেবে। তারা কি শিবিরের কেউ ছিল এরকম? না, আমাকে যেহেতু তারা আমার বন্ধু ছিল, আসিফ আমার জুনিয়র ছিল, মাহফুজ আমার এক বেশ সিনিয়র ছিল। তো ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম তারা শিবির থেকে সহযোগিতা নিত এবং ক্যাম্পাসে যারা অ্যাক্টিভিজম করতো শিবির তাদেরকে সহযোগিতা করতো। যে কোনো ধরনের যৌক্তিক আন্দোলনে শিবির সবসময় সহায়তা করতো। সেই জুনের শুরুতে প্রথম কি তারাই যোগাযোগ করে আপনাদের সাথে? হ্যাঁ, তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও আমাদের যে কোনো কাজ, আমাদের ছাত্র শিবিরের বিভিন্ন সম্পাদক ছিল, তা আমাদের যে ছাত্র আন্দোলন সম্পাদক ছিল জাহিদুল হক, এখন SM সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি, আমরা তাকে তাদের সাথে মার্চ করে দিই, তার সাথে সমন্বয় করে দিই। এবং ওই সময় থেকে একদম 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ের সমন্বয়, এই সব কিছুর সাথে আল্লাহ তাআলা আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। এবং এখানে আরেকটা বলে রাখা ভালো, এইখানে মানে আমাদের একক কোনো ক্রেডিট নাই। এইটা ছিল, জুলাই বিপ্লবটা ছিল এদেশের সর্বস্তরের নাগরিকের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। 16 বছর আমরা সবাই ভিকটিম ছিলাম, আমরা সবাই মজলুম ছিলাম, আমরা সবাই একসাথে এই জালিম হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। এখানে বিপ্লবের যদি হিরো বলে তারা হচ্ছে আমাদের শহীদরা, তারা তাদের জীবন উৎসর্গ করছে এবং আমাদের গাজীরা তাদের অঙ্গহানি করেছে, যার মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই বিপ্লবের শুরু থেকে একদম কঠিন মুহূর্তগুলোতে
আন্দোলন পরিচালনা করা, নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমার হাজারো শত শত গল্প না, আছে। আপনি বলতে ছাত্র শিবির জড়িত ছিল, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, ছাত্র শিবির জড়িত ছিল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটিগুলো যুক্ত ছিল এবং এই সব কিছু আমার মাধ্যমে সমন্বয় হতো, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সময় ছাত্র শিবির সভাপতি ছিলাম। তো সেই সুবাদে আমার মাধ্যমে এই সব কিছুই তখন সমন্বয় হতো। তো এই আন্দোলন জুলাই বিপ্লবটা যদি দেখেন, শুরুর দিকেই অর্গানিকলি স্টুডেন্টরা এখানে এঙ্গেজ হয়েছে এবং আমরাও চাচ্ছিলাম এটা কোনো ধরনের জন্য পলিটিক্যাল এটাকে ফ্রেমিং করা না হয়। কারণ এখানে যদি আমরা ব্যানার নিয়ে যাই তাহলে কি হবে, এটাকে এমনভাবে ফ্রেমিং করা হবে এটা শিবিরের আন্দোলন অথবা এটা ছাত্রদের আন্দোলন, তখন সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসবে না। যেহেতু এটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কোটা পুনর্বহাল করার মাধ্যমে এখানে মেরিটোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সুতরাং আমরা চেয়েছিলাম শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এঙ্গেজ হোক। তো সে কারণে প্রথম জুন মাস পুরোটাই এর মধ্যে ঈদের বন্ধ ছিল, তো এই কারণে আমরা প্রথম থেকে সবাইকে এঙ্গেজ করে আন্দোলন করেছি। তো মূলত জুলাই থেকে এই আন্দোলনটাকে একটা প্যাটার্নের রূপ দেওয়া হয়। তো জুলাই শুরুতে আমাদের ছাত্র শিবিরের সর্বোচ্চ বডি বলা হয় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, আমাদের 3 জুলাই সেই প্রোগ্রামটা হয়। তো সেখানে আমাদের সর্বসম্মতিক্রমে সবাই একমত হয়ে যে এই আন্দোলন আমরা সর্বশক্তি নিয়ে আমরা সম্পৃক্ত হব। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন বা ওই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছিল যে আসলে কোনো রাজনৈতিক দলের কেউই যাতে সম্মুখে না থাকে বা সেভাবেই, তাহলে ওই যে মিছিলগুলো হতো, ব্লকেটগুলো হতো, তারপরে আমরা সবশেষ দেখলাম রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি হলো, তো তখন কি আপনারা নেতাকর্মীদের কিভাবে পাঠাতেন বা ওই সময়ের এই যে কবে কি হবে এই সিদ্ধান্তটা কি সমন্বয়করা নিত নাকি কি হতো আসলে? আচ্ছা, জুলাইয়ের শুরু থেকে তখন আমরা চিন্তা করলাম আমাদের পুরো আন্দোলনটাকে একটা প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা দরকার। তো ওইটা নিয়ে আমার সাথে আপনার মাহফুজ আলমের লম্বা সময় জুড়ে আলাপ হয়। আচ্ছা, যে কোনো কর্মসূচি ফাইনাল হওয়ার আগে আমার সাথে মাহফুজ আলম, পরবর্তীতে আসিফ, মাঝে মধ্যে নাহিদের সাথে আমাদের লম্বা আলাপ হতো, ফিজিক্যালি সাথে সামনাসামনি? ফোনে, মাঝে মধ্যে ফিজিক্যালি। আচ্ছা, পরবর্তীতে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, তাদের সাথে আলাপ করতাম এবং আমরা ইন্টারনালি প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাদের কমিটি ছিল, তাদেরকে আমরা ইনফর্ম করতাম এবং এর মাধ্যমে বাস্তবায়ন হতো। তো আমরা তখন চিন্তা করলাম এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাকে সবাই ওন করবে। তো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে প্ল্যাটফর্মটা ঠিক করা হয় এবং এটা সবার সাথে আলাপ করে কিন্তু ঠিক করা হয়। এরপরে আমার সাথে মাহফুজ আলমের দীর্ঘ আলাপ হয়, আমরা একটা কমিটি করব। এখন কমিটির ক্ষেত্রে প্রথম প্রস্তাবনা ছিল সভাপতি, সহসভাপতি এরকম হবে কিনা, সভাপতি, সেক্রেটারি অথবা আহ্বায়ক, সদস্য সচিব। তখন আমার জায়গা থেকে আমি স্ট্রংলি সেটা ভেটো দিয়েছিলাম এবং আমি মাহফুজ আলমকে তখন বলেছিলাম যে আমরা যদি এখন এইভাবে সভাপতি, সেক্রেটারি অথবা আহ্বায়ক, সদস্য সচিব এরকম দিই তাহলে এর মাধ্যমে বিভাজন তৈরি হবে, কেউ কাউকে মানতে চাইবে না। আমাদের এমন কোনো টার্ম দিতে হবে যেটাকে সবাই ওন করবে। তো পরবর্তীতে আমরা ব্রেনস্টর্মিং করে আলাপ করার মাধ্যমে কিন্তু সমন্বয়ক এই ওয়ার্ডটা আসে, সমন্বয়ক, পরবর্তীতে সহ সমন্বয়ক এবং এখানে কারা কারা থাকবে এটা সবার সাথে আলাপ করে কিন্তু এই প্রথমের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক এই সব কিছু ঠিক করা হয়। আপনি কি সেই সমন্বয় কমিটিতে ছিলেন? আমি ছিলাম না, কিন্তু এখানে কারা থাকবে এটা সবার সাথে আলাপে প্রত্যেকটা সিদ্ধান্ত আমি ছিলাম এবং কারা কারা ছিল সেই আলাপগুলোতে আমি ছিলাম। তো এইভাবে মোটামুটি সমন্বয়ক শব্দটি ওই পদটা আপনি নেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সাথে আমাদের আন্দোলনের ক্ষেত্রে যেহেতু দীর্ঘ 16 বছর ধরে অনেক আন্দোলন হয়েছে, হরতাল, অবরোধ, এগুলো শুনতে শুনতে মানুষ বিরক্ত এবং এগুলো শুনলে কেউ আর বিশ্বাস করতে চায় না। তো আমরা চিন্তা করলাম আমরা শব্দের খেলা খেলবো আন্দোলনের ক্ষেত্রে, এখানে এমন কর্মসূচি দেবো, একই কর্মসূচি কিন্তু ডিফারেন্ট নেমে হবে। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন আমরা অবরোধ না বলে বলছি বাংলা ব্লকেট, হরতাল না বলে বলছি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এইভাবে কিন্তু শব্দের খেলা খেলার মাধ্যমে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে। এবং আপনি যেটা বলেছেন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, সেটাও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার আগে এটা আমাদের থেকে প্রস্তাবনাটা ছিল। তখন আমাদের ওই সময় আমার ছাত্র শিবির সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় ফরহাদ তখন নাহিদ এবং মাহফুজদের সাথে আলাপ করে পরবর্তীতে এই যে আপনার স্মারকলিপিতে কী কী থাকবে সেটা মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ যে সহসমন্বয়ক ছিল একটা ড্রাফট করে, সেই ড্রাফটটা আমি শেয়ার করি, পরবর্তীতে সেটা রাষ্ট্রপতি বরাবর পৌঁছানো হয় এবং প্রত্যেকটা জেলার যারা ডিসি ছিল, আমরা সারা দেশে আমাদের যে কমিটি আছে একটা কমিটি টিম করে তাদের মাধ্যমে আমরা ডিসিদের কাছে এটা পৌঁছেছিলাম। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ঘটনা ছিল যে একদিন হচ্ছে ছাত্রলীগ নির্মমভাবে পেটালো, আর একদিন হচ্ছে পুলিশ এবং পরবর্তীতে বহিরাগতরা এসে ক্যাম্পাসের মধ্যে হামলা চালালো। আপনাদের ওই দিনের অবস্থান আসলে কি ছিল? বিশেষ করে আপনি, আপনার তৎকালীন সাধারণ সম্পাদক ফরহাদ, আপনারা তখন কোথায় ছিলেন ওই দিন? আসলে আপনি কোথায় ছিলেন, ফরহাদ কোথায় ছিল? আচ্ছা, 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে এবং এর আগের দিন 14 জুলাই পুরো রাত জুড়ে তুমি কি আমি কি রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এবং এর প্রতিবাদে ছাত্রলীগের সন্ত্রাসীরা দুপুরেই তারা দুপুর 2টায় রাজু ভাস্কর্যে প্রোগ্রাম দিয়েছিল
এবং আমরা 12টায় রাজু ভাস্কর্যে প্রোগ্রাম দিয়েছিলাম। তো এই কর্মসূচি সফল করার জন্য আমি বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, আমাদের মহানগরী জনশক্তি হলে থেকেই। আমি হলেন আমি হচ্ছে শাহবাগে ছিলাম। ও আচ্ছা, আপনি শাহবাগে তখন হল ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি বাসায় থাকতাম, শাহবাগের বাসায় থাকতাম এবং আচ্ছা। ওই সময় আমার কন্টিনিউয়াসলি সকাল থেকে কথা হচ্ছিল মাহফুজ আলমের সাথে, আসিফের সাথে, কারণ ওই কর্মসূচি খুবই চ্যালেঞ্জিং ছিল। ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীদেরকে তারা নিয়ে আসে, মধুর ক্যান্টিন অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে তারা অবস্থান করছিল। আর এর আগের দিন 14 জুলাই সারা রাত ধরে মিছিল করার কারণে আমাদের 12টায় যে কর্মসূচি দিয়েছিলাম 15 জুলাই, ওখানে একটু উপস্থিতি কম ছিল। তো সেখানে আমি মহানগর উত্তরে তৎকালীন সেক্রেটারি আমাদের রেজাল্ট কর্মী শাকিল, তাকে বলেছিলাম, তারা কিছু জনশক্তি সহ আসছিল, আমাদের মহানগর পূর্ব থেকে কিছু ছেলেপেলে আসছিল। তো আমাদের একটা গ্রুপ যেটা হয় সবসময়, তারা রাজু ভাস্কর্যে অবস্থান করে, আরেকটা গ্রুপ হলপাড়ার দিকে গিয়ে মিছিল নিয়ে সবাইকে ডাকে। তো সেখানে যখন গিয়েছিল তখন ওখানে হামলা হয় এবং হামলার পরেই যখন আহত অবস্থায় সবাইকে মেডিকেলে নিয়ে যাচ্ছিল, আমি তখন সরাসরি মেডিকেলে ছিলাম, ঢাকা মেডিকেলে, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা যখন করছিলাম, ওইখানে দফা দফা হামলা হয়। তখন আমরা যাদের সিবিআর এসএম হলের রায়হান নামে একটা ছেলে ছিল, তার মাথায় ছাত্রলীগ হামলা হচ্ছিল, তখন আপনি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন? হ্যাঁ, ঢাকা মেডিকেলে আমি গিয়েছিলাম স্পট থেকে। পরবর্তীতে হচ্ছে ঢাকা মেডিকেলে গিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং যাদের সিভিয়ার অবস্থা তাদেরকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া। একই সাথে তখন আমি নাহিদ, আসিফ সবার সাথে কথা বলেছিলাম, মাহফুজের সাথে কথা হচ্ছিল। ততক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছিলাম কোনো ধরনের যেন ক্যাজুয়ালিটিস না হয়, কোনো ধরনের মারামারি যেন না হয়, কারণ মারামারি হলে একটা আতঙ্ক ছড়ায় পড়বে। অর্গানিকলি স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্ট যেভাবে আসতেছে, যদি একবার হামলা হয় আতঙ্ক ছড়ায় পড়বে, পরবর্তী কর্মসূচিগুলো বাস্তবায়ন করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো যখন 15 জুলাই এভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা সিভিয়ারলি হামলা করলো এবং আমাদের কিছু সমন্বয়করা তখন রেজিস্টার বিল্ডিং আটকে পড়ে, আমাকে হাসনাত ওখান থেকে ফোন দেয় রেজিস্টার বিল্ডিং থেকে। পরবর্তীতে আমি ক্যাম্পাসে কিছু সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ ছিল, তাদের মাধ্যমে তাকে আমি ওখান থেকে উদ্ধার করি এবং আসিফের সাথে কথা বলি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এটা প্রতিরোধ গড়ে তুলবো, যারা এই ছাত্রলীগ সন্ত্রাসীরা যে আমার বোনরা হামলা করছে এবং তন্নি থেকে শুরু করে আমাদের বোনদের সেদিন দেখতে পেয়েছেন রক্তাক্ত চেহারা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই ছাত্রলীগরা সহ্য করবো না। এবং সেদিন আমি ইনস্ট্যান্ট ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম, ওনার সাথে কথা বললাম। আমি বললাম ভাই, আমাদের 4 মহানগরীর জনশক্তিদেরকে এখানে লাগবে, আমরা এখান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এবং আমাদের প্ল্যান ছিল মাগরিবের পর থেকে আমরা সায়েন্সের 3টা হল, কারণ সায়েন্সের 3টা হলের আগের দিনে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়, যেদিন তুমি কি আমি কে রাজাকে স্লোগান ওদিন হয়েছিল। তো ওই 3টা হলকে সেন্টার করে আমরা সবাই একত্রিত হব এবং ওইখান থেকে মিছিল নিয়ে আমরা রাজু হয়ে হলপাড়া দিকে ঢুকে প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব। তো সেই অনুযায়ী 15 জুলাই সন্ধ্যার দিকে আমরা ওখানে একত্রিত হয়েছিলাম এবং পরবর্তীতে নাহিদ প্রথমে বইটার ওখানে ছিল, ওইখান থেকে আসছে আসিফ সহ সবাই। পরবর্তীতে ওইখানে ওই দিন আমাদের প্রস্তুতি ঘাটতি ছিল এবং ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসী এবং হাসিনার পুলিশ এবং তার যৌথ বাহিনীর যে অবস্থান ছিল, ওই সময় আমাদের সামগ্রিক প্রস্তুতি ঘাটতির কারণে হ্যাঁ আমরা তখন সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা ওখানে একটু প্রতিবাদ করে আমরা পরবর্তী দিনের কর্মসূচির দিকে যাব। তো পরবর্তী দিনে কর্মসূচি কী হবে রাত পর্যন্ত আমরা সিদ্ধান্ত ঠিক করতে পারি না, এটা খুবই ইন্টারেস্টিং। তখন আমি ওই দিন রাতেই আমাদের বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক যারা সভাপতি আছে তাদের সাথে বসলাম, কেন্দ্রীয় যারা আছে তাদের সাথে বললাম, আমাদের তখন সিদ্ধান্ত নিলাম পরবর্তী দিন আমরা কঠিন প্রতিরোধ গড়ে তুলব। কারণ আমরা হামলা হওয়ার পরে 15 জুলাই 16 জুলাই যদি আমরা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে। তো সেই জায়গা থেকে সকালবেলা আমি আসিফের সাথে আবার কথা বললাম 16 জুলাই এবং আমি প্রস্তাব দিলাম প্রথম শাহবাগে আমরা একত্রিত হব এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা আবার রাজু ভাস্কর্যে তারা ওই দিন আবার একই সময়ে 12টায় কর্মসূচি দিয়েছিল। তো শাহবাগে আমরা হচ্ছে কাটাবনের দিক থেকে কমপক্ষে 5,000, এরপর হচ্ছে রমনার দিক থেকে 5,000, কারণ বাজারের দিক থেকে 10,000, আমরা 4 মহানগরে ভাগ করে দিয়েছিলাম, কমপক্ষে 20,000 লোকের আমরা একত্রিত হব এবং ওইখান থেকে আমরা ক্যাম্পাসে ঢুকে আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ সন্ত্রাসমুক্ত করব। তো প্রথমে কথা বললাম, এই প্রস্তাবনা দিলাম আমি আসিফকে। আসিফ বলল হচ্ছে ভাই আমি একটু আলাপ করি, কারণ ওই দিনে 15 জুলাই যেভাবে হামলা হয়েছিল, বিশেষ করে আমাদের বোনদের উপর হামলা, এবং আমরা যেহেতু প্রোটেক্ট করতে পারি না এই কারণে নারী মেয়েদের হলগুলো থেকে যেভাবে আমাদের বোনরা আসতো, তারা অনেক ক্ষেত্রে তারা আমাদেরকে বলছিল আমরা তাদেরকে প্রোটেকশন দিতে পারি নাই। তো এখানে একটু নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। তো পরে বললাম আমরা যেভাবে হোক আমাদের আজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এটা কনভিন্স করতে হবে। তো সবার সম্মতিক্রমে পরবর্তী সিদ্ধান্ত হয় এটা শহীদ মিনার আমরা একত্রিত হব 16 জুলাই এবং শহীদ মিনারে দেওয়া হয় এবং আমরা পরবর্তীতে নির্দেশনা দিয়ে দিই আমাদের মহানগর এবং এখানে ছাত্রদলের জন্য বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ তারা আসে এবং সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয় এবং আমরা চাঙ্কারপুলের ওইখানেই আমাদের। ততদিনে কি আসলে ছাত্র দলের কারোর সাথে আপনাদের যোগাযোগ হয়েছিল সরাসরি? আমার সাথে কথা হতো, আমার এখানে হচ্ছে সাংবাদিক সমিতির মাধ্যমে তুষার ভাই এবং আলসাদি ভুইয়া তখন সাংবাদিক সমিতির সভাপতি ছিল, তাদের মাধ্যমে সিকিউরিটি রিজনের কারণে আমরা সরাসরি কথা বলতাম না, তাদের থ্রুতে আমাদের সবার সাথে কথাগুলো হতো এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরাসরি আমার যেহেতু এখানে মূল স্টেক হোল্ডার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এখানে ফার্স্ট লেয়ারে যারা ছিল মাহফুজ, নাহিদ, আসিফ, এরাই মূলত সিদ্ধান্ত, আমরা যেভাবে বসে সিদ্ধান্ত নিলে ওইটা কর্মসূচি হতো পরবর্তী দিন এবং পরবর্তীতে এটা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে জানানো হতো।
তো যে কারণে আচ্ছা, পরের এভাবে তো হচ্ছে। হ্যাঁ পরের ইয়েটা তো আমরা জানি যে আসলে পরের দিনের ঘটনা কিন্তু আরো 16 আরো জুলাইয়ের এই কর্মসূচিটা খুবই, আপনি দেখতে পাবেন ওদিন শহীদ মিনারে সবাই খুবই উত্তপ্ত অবস্থায় ছিল এবং প্রত্যেকের হাতে প্রতিরোধ সামগ্রী ছিল। সেগুলো কিন্তু আমরা বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে, গাড়িতে করে, আমাদের মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা সিএনজিতে করে তারা নিয়ে এসেছিল। যখন 15 জুলাই আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখেছিল, আর কেউ বাসায় বসে থাকতে পারে নাই। এবং প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে আসা, এটাও দেখতে পাবেন ওই দিন প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসী তারা গেস্ট রুমে বসেছিল, কিন্তু তাদেরকে উপেক্ষা করে ওই দিন মিছিল নিয়ে প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা এসেছিল এবং আচ্ছা, এটা গণপ্রতিরোধ গড়ে এরপরে তো তুলেছিল। আসলে এর পরের দিনের ঘটনা আমরা অনেকে জানি। পুরো ক্যাম্পাসে বহিরাগতদের দিয়ে হামলার শিকার হয়, পুলিশ দিয়ে হামলার শিকার হয়। এরপরে রাতে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। ক্যাম্পাস তো বন্ধ হয়ে গেল। এরপরে আসলে যদিও আপনারা তো ক্যাম্পাসের বাইরে থাকতেন, ক্যাম্পাস থেকে বিশেষ করে সমন্বয়ক যারা ছিলেন তারা তো ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে গেলেন। কেউ কেউ গ্রেফতারের ভয়ে ভয়ে ছিলেন, পলাতক ছিলেন। ওই সময়ের গল্পগুলো একটু বলেন না, ডে বাই ডে, ছোট করে, যে হ্যাঁ, আমার হলো মূলত যোগাযোগটা কিভাবে হতো বা Exactly, তারা কিভাবে হ্যাঁ। আপনাদের সাথে সমন্বয় করতো। 16 জুলাই যখন আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম, তখন প্রত্যেকেই হলগুলোতে লাঠি সোটা সহ হলে প্রবেশ করেছিল। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে দেব। তো রোকেয়া হল দিয়ে শুরু হয়। ছেলেদের হলগুলো কিন্তু ফজরের পরেই আমরা শুরু করেছিলাম। 17 জুলাই সকাল 7:30টার মধ্যে আমরা প্রত্যেকটা হলকে স্বাধীন করে ফেলি। প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং এই পুরো মেকানিজম সব কিছু আমাদের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ অন্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে এই কাজগুলো করেছিল। এখন একই সাথে 16 জুলাই আমার সাথে আসিফ মাহমুদের কথা হচ্ছিল 17 জুলাই কী কর্মসূচি দেওয়া যায়। তো আমরা যখন সন্ধ্যা নাগাদ জানতে পারলাম সারা দেশে 6 জন আমাদের ভাই শহীদ হয়েছে, রংপুর আবু সাইদ, চট্টগ্রামে শান্ত, ওয়াসিম সহ সারা দেশে মোট 6 জন। তো আমরা চিন্তা করলাম তাহলে কি করা যায়। পরবর্তী দিন আমরা কফিন মিছিল দিব এবং গাইবানা জানাজা, এটা আমি প্রস্তাব করলাম। এবং আমাদের আরেকটা প্ল্যান ছিল, ঢাকায় যে মারা গেছে ওনাকে আমরা আমাদের এই জানাজা নিয়ে আসবো। আমরা যদি সরাসরি জানাজা পড়তে পারি তাহলে এটা একটা ন্যাশনালি একটা খুবই সিগনিফিকেন্ট হবে। এবং যে মারা গেছিল তার বাড়ি সম্ভবত হাজারীবাগে। তখন সিবগাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, আমাদের আসিফ আবদুল্লাহকে তাদের বাড়িতে পাঠায়, কিন্তু ওই সময় পর্যন্ত লাশটা থানায় ছিল, যে কারণে আমরা আনতে পারি নাই। তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, তাহলে আমরা যেহেতু লাশ আনতে পারি নাই, আমরা ক্যাম্পাসে কফিন নিব এবং কফিনের উপর জাতীয় পতাকা থাকবে, সেটা নিয়ে আমরা গাইবানা জানাজা করব। তো 17 জুলাই আপনি দেখতে পাবেন ভিসি চত্বরে কফিন, 6টা কফিন ছিল এবং উপরে জাতীয় পতাকা ছিল। এবং এটা ঢোকাতে কিন্তু আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছিল। এটা প্রথমে আমরা চাঙ্কারপুর দিয়ে চেষ্টা করলাম, পারি নাই। এটা শাহবাগ জামাত এবং ঢাকা মহানগরী জামাত আমাদের এটা ব্যবস্থা করে দিয়েছিল শাহ মাহফুজুল হকের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা অ্যাম্বুলেন্সে করে এবং কিছু নীলকেদার এখান থেকে মিছিল নিয়ে গিয়ে ওইটা নিয়ে আসা হয়। তো পরবর্তীতে ওইটা আমাদের গাইবানা জানাজা শেষ না হতে পরবর্তীতে এখানে পুলিশ টিয়ার শেল এবং এখানে তো পুরোটা আমাদেরকে ঘিরে রাখে। তো এবং একই সময় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আমরা চেষ্টা করছিলাম শিক্ষার্থীদের বোঝার জন্য, আমরা বাসলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, আমাদের হল ছাড়া যাবে না। কারণ হল ছাড়লে ছাত্রলীগ সন্ত্রাসীরা কিন্তু ক্যাম্পাসে আশেপাশে তারা অবস্থান করছিল, যারা ওদিক দিয়ে যাচ্ছিল শাহবাগ দিয়ে, তাদের উপর দফায় দফায় হামলা হচ্ছিল। তো শেষ পর্যন্ত 17 জুলাই দেখা যায় ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, একই সাথে পানি সব বন্ধ করে দিচ্ছে। এবং শেষ মুহূর্তে আমরা নির্দেশনা দিলাম ঠিক আছে তোমরা, আমরা আমাদের যারা অ্যালামনাই আছে এবং বিভিন্ন জায়গায় আমরা সহায়তা চাইলাম, তাদেরকে আশেপাশে আমরা তাদের থাকার, আমাদের যে সমস্ত যারা হলে ছিল তাদেরকে থাকার ব্যবস্থা করলাম। এবং যেহেতু ক্যাম্পাস বন্ধ, যে ক্যাম্পাস থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাস বন্ধ, তাহলে কি করা যায় এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেলাম। ক্যাম্পাস বন্ধ হলো, হ্যাঁ, তো তখন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাস্তায় নামলো, তার সাথে সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা বিশেষ করে রাস্তায় নামলো, নারীরা রাস্তায় নামলো। তো ওই সময় আসলে ইন্টারনেট যখন বন্ধ হলো, ওই সময় আসলে এই যোগাযোগগুলো কিভাবে হতো বা সমন্বয়করা আপনাদের সাথে কিভাবে, বা আপনারাও তাদের সাথে কিভাবে যোগাযোগ করতেন? ওই 17 জুলাই সন্ধ্যায় আমরা আবার মিটিং করি শিবিরের সেন্ট্রালের সাথে এবং আমাদের সমন্বয়কদের সাথেও আমি কথা বলি। তখন আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশব্যাপী ছড়াই দিব। এবং সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যারা যারা আন্দোলনের সমন্বয় করছিল আমরা তাদেরকে বলেছিলাম। একই সাথে এই 15 জুলাই থেকে শুরু করে 16 জুলাই যারা হামলার সাথে জড়িত ছিল, আমাদের একটা ডকুমেন্টেশন টিম ছিল। তো এই হামলা যারা জড়িত ছিল আমরা সবাইকে আইডেন্টিফাই করি, আমরা সিদ্ধান্ত নিই এদের ব্যাপারে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো, তাদের বাড়ির সামনে পোস্টার লাগানো, সোশ্যাল মিডিয়ায় এরা যে কুলাঙ্গার হামলাকারী, সামাজিকভাবে যেন তাদেরকে বয়কট করা হয়, সেই ধরনের আমরা ক্যাম্পেইন শুরু করি। এবং একই সাথে আমরা ওই সময় আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে আন্দোলনে কীভাবে সম্পৃক্ত করা যায়। তো আমরা ওই দিন সন্ধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন, আমাদের যেহেতু এর আগে তাদের বিভিন্ন ভেট বিরোধী আন্দোলন বলেন, এর আগের তাদের বিভিন্ন আন্দোলনের সাথে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ ছিল। তো তাদের সাথে আমরা কথা বলি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা 18 জুলাই তারা এভাবে নামবে এটা আমাদের কল্পনাও ছিল না। এবং এই জুলাই বিপ্লবের
18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা তারা যেভাবে নেমে তাদের জীবনকে উৎসর্গ করছে, আমাদের আজীবন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এবং এর মাধ্যমে কিন্তু এই আন্দোলনটা একটা সর্বরূপী একটা রূপ ধারণ করেছিল। এবং যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একের পর এক আমাদের ভাই বোনের জীবন দিচ্ছিল, ওই সময়ে বিভিন্নভাবে আমরা নেগোসিয়েশন আলাপ শুনতে পাচ্ছিলাম। বিভিন্ন দিনে বলা হচ্ছিল সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য, আমাদের কিছু সমন্বয়কদের একটা অংশ ওই সময় তারা নেগোসিয়েশন করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিল। তখন আমি সুস্পষ্টভাবে সবার সাথে কথা বলেছি। আমি নাহিদের সাথে তখন কথা বলেছি, আসিফের সাথে কথা হয়েছিল, হাসনাদের সাথে কথা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম রক্তের উপর কোনো ধরনের সংলাপ হইতে পারে না। এবং এই সংলাপ করা মানে শহীদদের রক্তের সাথে অলরেডি আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোনদেরকে হারাইছি, আবু সাইদকে হারাইছি, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। এখন আলটিমেটলি আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনার পতন আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। এবং ওই সময় আমি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে আমি কথা বলি, এবং আমি ওনাদেরকে বলি, আমি তাদের প্রতি একটু বিরক্ত হই। আমি বললাম, এই যে এত একটা সর্বরূপী আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, জাস্ট এই জায়গায় যদি আওয়ামী লীগ যদি অপোজিশনে থাকতো, আপনারা যদি গভর্নমেন্টে থাকতেন, তারা এই আন্দোলন, এই ছাত্রদের আন্দোলনকে কাজে লাগিয়ে অনেক আগে এই রেজিমকে চেঞ্জ করে ফেলতো। তো আপনারা কেন সর্বশক্তি নিয়ে এখানে এঙ্গেজ হচ্ছেন না? আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন, তারেক জিয়ার সাথে যোগাযোগ করেন, মির্জা ফখরুলের সাথে একটু যোগাযোগ করেন। তো তখন তিনি বললেন, উনি বললো এটা মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের বক্তব্য ছিল, যোগাযোগ করছি বিএনপির সাথে, ফখরুলের সাথে, কিন্তু তারা ওইভাবে চিন্তা করছে না, তোমরা যেভাবে চিন্তা করছো তারা ওইভাবে চিন্তা করছে না। তা কিন্তু জামাতের জায়গাতে বলছে, তোমাদের জন্য আমাদের জায়গা থেকে সর্বোত্তম তোমাদের জন্য সাপোর্ট আছে। এবং এই সময় যখন যাচ্ছিল, তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে এবং কারফিউ জারি হতে পারে 18 জুলাইয়ের। তখন আমরা আগে থেকে, যেহেতু যে কোনো কর্মসূচি পরবর্তী দিনে কী হবে এটা আমরা আগে থেকে বিভিন্ন গ্রুপের সাথে আলাপ করে কর্মসূচিটা আমরা ঠিক করে রাখতাম। তো আমরা একটা কর্মসূচি ঠিক করলাম যে নেতা থাকুক আর না থাকুক, যেন আন্দোলন যেন চলতে থাকে। এবং সে আলোকে 9 দফার যে ড্রাফট সেটা আমরা তৈরি করেছিলাম। এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা মানলে হাসিনার পাওয়ার স্ট্রাকচারও থাকবে না, তার পার্টি স্ট্রাকচারও থাকবে না। এবং সেই 9 দফার ড্রাফটটা তৈরি করে আমি আসিফ মাহমুদকে তখন পাঠাইছিলাম সন্ধ্যা সম্ভবত 6টা সাড়ে 6টার দিকে। তো এবং ততক্ষণ আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যেতে পারে। এবং ওই প্রস্তুতি আমাদের ছিল, যদি ইন্টারনেট চলে যায়, যেন আমরা সারা দেশে আমাদের যারা আন্দোলন সমন্বয় করতেছে, ঢাকার বিভিন্ন প্রান্তে যারা আন্দোলন সমন্বয় করতেছে, তাদের সাথে যেন আমরা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি। এবং আগে থেকে আমরা কিছু অফলাইন। আসিফ মাহমুদকে আপনারা পাঠান কবে? আমি 18 জুলাই সন্ধ্যা 6টা সাড়ে 6টার দিকে আমি তার টেলিগ্রাম এবং টেলিগ্রামে পাঠাই। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এই 9 দফাটা প্রকাশের ছিলেন আব্দুল কাদের, তার মাধ্যমে এটা প্রকাশ হয়। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আপনার পুরো আন্দোলনটা শুরু থেকে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভালো একটা সাড়া পড়েছিল, এবং যে কোনো বিষয়ে আমরা হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ ছিল, এর মাধ্যমে কমিউনিকেশনগুলো হতো। তো 18 জুলাই সম্ভবত রাত 8টা সাড়ে 8টার দিকে হঠাৎ করে ইন্টারনেট চলে যায়, সব কিছু ডিসকানেক্টেড। এখন এরপরে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, সব কিছু ডিসকানেক্টেড। এর মধ্যে আমাদের যেই স্যাটেলাইট মিডিয়াগুলো আছে সেখানে অব্যাহতভাবে প্রপাগান্ডা করা হচ্ছিল। এখন যে আন্দোলন হচ্ছে এটা শিক্ষার্থীদের আন্দোলন না, ছাত্ররা পড়া টেবিলে ফিরে গেছে, এবং ছাত্রলীগের এরা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করতেছে, এবং বলা হচ্ছিল সরকার যে কোটার জন্য আন্দোলন হচ্ছিল সেটা মেনে নিবে, এই ধরনের প্রপাগান্ডা। এখন আর আন্দোলন নাই। তো ওই সময় যে আন্দোলন চলমান আছে এবং সবাইকে আবার এক বিন্দুতে মিলিত করে, সেটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো তখন আমরা যেটা করলাম, 19 জুলাই শুক্রবার ছিল, সকাল থেকেই আমরা সমন্বয়ক যারা ছিল প্রথম সারি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কারণ আগের নাম্বারে যোগাযোগ করা যাচ্ছিল না যেহেতু ইন্টারনেট নাই। তখন আমি প্রথমে মুসাদ্দিক সহ সমন্বয়ক ছিল, সে মোহাম্মদপুরে ছিল, তার সাথে যোগাযোগ করি। পরবর্তীতে শিবিরের এখন যে সেক্রেটারি সিবগাতুল্লাহ, আমাদের মিডিয়া সম্পাদক ছিল মাহাদি আল মাহমুদ, আমরা এবং ফরহাদ সহ আমরা আপনার বাটা সিগন্যালে এখানে একটা অফিসে একত্রিত হই। তখন আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল আমাদের কর্মসূচি আন্দোলন যে অব্যাহত আছে সেটা আমাদের ঘোষণা দিতে হবে। তো তখন এই 9 দফার যে ড্রাফটটা সেটা আমরা তৈরি করি, আগে থেকে তৈরি করা ছিল, এটা ফাইনালাইজ করা হয়। এবং প্রথম সারি যেহেতু সমন্বয় কাউকে পাচ্ছি না, পরবর্তীতে আমরা সেকেন্ড লেয়ারের সমন্বয়কদের সাথে যোগাযোগ শুরু করি। তখন আব্দুল হান্নান মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তাকে রিচ করতে পারলাম না। পরবর্তীতে আব্দুল কাদের সাথে যোগাযোগ করলাম, আব্দুল কাদের সাথে অফলাইনে যোগাযোগ করতে সক্ষম হই। তখন আব্দুল কাদের যাত্রাবাড়ির দিকে ওদিকে ছিল। তো পরবর্তীতে যোগাযোগ করলাম, পরবর্তীতে তাকে অফলাইনে ফোন করে ওই 9 দফাটা যেটা তৈরি করা হয়েছিল সেটা পাঠ করে শোনানো হয়, এই দফাগুলো আছে। এবং প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, এবং প্রত্যেক দফা একের পর এক সিকোয়েন্স আকারে সাজানো এবং পুরোটা পাঠ করে শোনানো হয়। তো এখন জুমার নামাজের পরে মুক্তিকামী ছাত্রজনতা সব জায়গায় নেমে যায়। জুমার নামাজের পরে আমি সায়েন্স ল্যাবে ছিলাম, সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল পর্যন্ত পুরো সময় ওইখানে মিছিল, একের পরে মিছিল হচ্ছে, এবং হেলিকপ্টার থেকে গুলি করছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এবং একই সাথে মিডিয়ায় প্রপাগান্ডা হচ্ছে এখন আন্দোলন আর অব্যাহত নাই, এখন শিক্ষার্থীদের আন্দোলন এইভাবে। তখন এই মিডিয়ার মধ্যে আন্দোলন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল আমাদের সবচেয়ে চ্যালেঞ্জ। এখন কীভাবে পৌঁছাবো? এর আগে যেটা হয়তো আমাদের কোটা জার্নালিস্ট গ্রুপ ছিল, ওইখানে একটা মেসেজ দিলে এটাই
মিডিয়াতে চলে যেত এবং এটা পরবর্তী দিনে আন্দোলন। এখন তো প্রথম সারির সমন্বয় কাউকে যোগাযোগ করা যাচ্ছে না, এখন সেকেন্ড লেয়ারের সমন্বয়কদের মাধ্যমে হলে আমাকে আন্দোলন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দিতে হবে। তখন আমরা এই 9 দফা আব্দুল কাদেরকে পুরোটাই পাঠ করে ফাইনাল করা হয়। ফাইনাল করার পরে পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা প্রিন্ট করলাম, প্রিন্ট করে বাইকে করে আমি নিজেই বিভিন্ন মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিই, এটা আসরের পর। আপনি নিজে? হ্যাঁ, আমি নিজেই, এবং আমার নাম্বার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই সময় যিনি হচ্ছে পরিচিত ছিলেন? হ্যাঁ, আমাকে সবাই চিনতো সাদিক কায়েম নামে। আমার নাম্বার থেকে, এখনো যদি ওদের নাম্বার দেখেন আপনি পাবেন, সাংবাদিক সমিতির যুগান্তরের মাহাদি ছিল, এরপর নিউ এজের সোহান। আমি তাদেরকে ফোন দিয়ে এটা খুব ইন্টারেস্টিং, তারা তাদের জন্য একটা বাইক পাঠাই। তারা প্রথম ওইখানে যেতে পারতেছে, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা 19 জুলাই শাহবাগে অবস্থান করতেছিল। জোমান নামাজের পর থেকে শাহবাগ দিয়ে যারা যাচ্ছিল তাদের উপর হামলা করতেছিল। ওই সময় ওইখান থেকে আমাদের মিফতাহুল মারুফ যাচ্ছিল জোমান নামাজের পর, ওইখানে তার উপর হামলা হয়। ওইখানে হচ্ছে মোল্লা ফারুক এহসান, এনসিপির যে নেতা, হামলা হয়, তাকে পরবর্তীতে থানায় নিয়ে যায়। মানে ওইখান থেকে যে যাচ্ছিল তাকে তার উপর অ্যাটাক করছিল। তো ওই সময়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলা মোটর আসছিল। বাংলা মোটর একটা হাসপাতালে গিয়ে আমি তাদেরকে 9 দফা পুরোটাই প্রিন্ট কপি সহ দিই এবং ব্লুটুথে ওটি শেয়ার করে নিই। এবং আমার নাম্বার থেকে তাওসিফ সহ আলসাদি বুইয়া, মাহি, সবার নাম্বারে আমি ওই 9 দফাটা সেন্ড করি। এবং একই সাথে এই 9 দফা যেন বিশ্বাসযোগ্য হয় সেটার জন্য আব্দুল কাদের যেখানে ছিল ওইখান থেকে তাকে আমরা একটা সেফ রুমে নিয়ে যাই ওই দিনে, এবং তার থেকে একটা ভিডিও বার্তা নেই। ওই যে বাসা ছিল ওই বাসা থেকে 9 দফা পুরোটা সে পাঠ করে পেন ড্রাইভে করে সেটা ওখান থেকে আমাদের নারায়ণগঞ্জের তৎকালীন ছাত্র শিবির অফিস সম্পাদক ছিল অমিত, সেটা নিয়ে এসে আমাদেরকে বাংলা মোটরে দেয়। পরবর্তীতে আরও অনেকগুলো পেন ড্রাইভে করে আমরা সবগুলো মিডিয়া হাউসে অন্য দফাগুলো তখন দিয়ে দিই, এবং ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের শফিক ভাই পরে তো আসলে এক দফা হলো না পরে। এটা খুব এখানে আরেকটা বিষয়টা জানা থাকা দরকার, আমরা যখন 9 দফাটা দিচ্ছিলাম তখন এটা দেখার পর তাদের সব প্ল্যান ভেস্তে যায়, কারণ তারা এটার জন্য প্রস্তুত ছিল না। সমন্বয়কদের একটা অংশ থেকে তখন কিন্তু 8 দফা আসছিল, এবং 8 দফা যেগুলো আছে সেখানে আপনি দেখবেন না যে হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, এবং হলো হচ্ছে এখানে কোনো যেটার মাধ্যমে পাওয়ার স্ট্রাকচার অথবা পার্টি স্ট্রাকচার হ্যাম্পার হয় এমন কোনো দফা ছিল না। তো তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল যে 8 দফাটাকে স্টাবলিশ করতে, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সেই 9 দফাটাকে আমরা স্টাবলিশ করি। সেটা আল জাজিরায় চলে আসে এবং মিডিয়াতে, প্রিন্ট মিডিয়ায় চলে আসে, এবং প্রত্যেকটা জায়গায় আমরা পত্রিকার সাথে প্রিন্ট করে পেপার হিসাবে হকারদেরকে দিয়ে দিই, তারা বিভিন্ন জায়গায় বাড়িতে গিয়ে সেটা প্রচার করে। তো এবং এই পুরো ইন্টারনেট যখন ব্ল্যাক আউট ছিল 19 জুলাই থেকে একদম 23 জুলাই পর্যন্ত প্রত্যেকটা দিনের কর্মসূচি কিন্তু আমার ফোন নাম্বার থেকে গেছে। এখন পর্যন্ত আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তাদের ফোন চেক করেন সেখানে আমার নাম্বার থেকে দেখবেন প্রত্যেকটা দিনের প্রেস রিলিজগুলো আমরা দিয়েছি। আন্দোলন যে অব্যাহত আছে, 59 সমন্বয়কের যৌথ বিবৃতি, 62 সমন্বয়কের যৌথ বিবৃতি, সেটা আসলে সমন্বয়কদের সাথে কথা বলে বা তাদের মাধ্যমে। হ্যাঁ, এবং আব্দুল কাদেরের নামে যেহেতু রেগুলার যাচ্ছিল তখন আমরা চিন্তা করলাম সে তার লাইফ থ্রেটে চলে যাচ্ছিল, এবং তখন আমরা আব্দুল হান্নান মাসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, এবং আব্দুল হান্নান মাসুদের সাথে যোগাযোগ করতে সামর্থ্য হয়, এবং পরবর্তীতে আব্দুল হান্নান মাসুদকে আমরা সেফ হোমে নিয়ে আসি, এবং তাকে সেফ হোমে নিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আব্দুল কাফার জিশান সে আমাদেরকে সহযোগিতা করে, এবং তার ছোট ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জনশক্তি আব্দুর রব নাসিম, তার মাধ্যমে মূলত আব্দুল গাফফার জিশানের সাথে যোগাযোগ হয়, এবং জিশান আব্দুল হান মাসুদকে নিয়ে আসে। পরবর্তীতে আমরা তাকে কারণ বাজার, তারপর হচ্ছে মগবাজার, বিভিন্ন বাসায় আমরা তাকে সেফ হোমে রাখি। এবং এরপরে তো আপনারা কতজনকে এরকম সেফ হোমে আপনি রাখছিলেন? আপনারা বললেন যে সেফ হোমে ছিলেন, যদিও এটা নিয়ে সমন্বয়ক যারা ছিলেন তারা বিভিন্ন সময় অনেক নেতিবাচক কথা বলেন, অনেকে অস্বীকার করেন, বা অনেকে বলেন যে আপনারা একটু বাড়িয়েই নাকি বলেন। আসলে কতজনকে সেফ হোমে রেখেছিলেন আপনারা? এখানে মানে 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এই পুরো সময় জুড়ে প্রতিদিনের আন্দোলনের নীতি নির্ধারণ করা, কি প্রেস রিলিজ যাবে, মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয় করা, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা, প্রত্যেকটা জিনিসের সাথে এখানে ব্যক্তি সাদিক কায়েম, ফরহাদ, ছাত্র শিবির জড়িত ছিল। এবং ওই সময়ের ওই কঠিন সময়ে যে ডকুমেন্টেশনগুলো হয়েছিল, প্রথম শহীদদের যে তালিকাটা প্রকাশ করেছিলাম এটা কিন্তু আমরাই করেছিলাম, আমরা তৈরি করেছিলাম স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটা প্ল্যাটফর্ম থেকে। প্রত্যেকটা ঘটনা আমাদের ডকুমেন্টেশন টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে, ডাক্তারদের মাধ্যমে সেটা আমরা তালিকা করেছিলাম, এবং সেটা আমরা পাবলিশ করেছি। তো যেহেতু প্রথম লেয়ারের সমন্বয়করা 19 জুলাই থেকে একদম 23 জুলাই পর্যন্ত, তখন অনেকে আত্মগোপনে, অনেকে গুম অবস্থায়, অনেকে ডিসকানেক্টেড। তো ওই সময়ে আন্দোলনটাকে ধরে রাখা, এবং পরবর্তীতে যখন গণস্বাস্থ্য হাসপাতালে আসিফ মাহমুদ এবং নাহিদকে নিয়ে আসা হয় 24 জুলাইয়ের দিকে, তখন আমি তাদের সাথে লম্বা সময় জুড়ে কথা বলি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি সরাসরি যাবো কিনা তোমাদের সাথে কথা বলতে, এবং আমি এই পুরো সময় জুড়ে আন্দোলনটা কীভাবে সমন্বয় হয় সেটাও কিন্তু আমি তাদের সাথে শেয়ার করি। এবং 9 দফা যখন দিয়েছিলাম ওই দিন রাতে ফরহাদকে নাহিদ ফোন দিয়েছিল 19 জুলাই রাতে। তো পরবর্তীতে ফরহাদ থেকে আমি নাহিদের ওই নাম্বারটা নিই, আরেকটা নাম্বার
পরবর্তীতে আমি নাহিদের প্রথমে ফোন দিয়ে পাই নাই, এরপর কথা বলি, নাহিদ জিজ্ঞেস করে তোমরা আন্দোলন কন্টিনিউ করতে পারবা কিনা। আমি বলছি হ্যাঁ, তোমরা শিরদাঁড়া উঁচু রাখো, আন্দোলন চালিয়ে যাবো এবং হাসিনা আমাদের পতন করতেই হবে, ইনশাল্লাহ আমরা পারবো। তো ওই পরে সময় তো লাস্ট তার একদফা- কথা হওয়ার পর আর কথা হয় না, এরপর 24শে জুলাই সরাসরি কথা হয় হাসপাতালে। তখন পুরো সময় আন্দোলনটা কীভাবে আমরা কন্টিনিউ করছি, এবং ওই সময় আমি কিন্তু এক এক দিন এক এক বাসায় থাকতাম, এক এক দিন এক এক স্পটে থাকতাম, এবং আমি প্রতিনিয়ত ডিভাইস আমার নাম্বার চেঞ্জ করতাম। যখনই আমি প্রতিদিনের কর্মসূচিগুলো, সেটা হচ্ছে আপনার আসরের মধ্যে কর্মসূচিগুলো বিভিন্ন সাংবাদিকদের কাছে পৌঁছে দিতাম প্রতিদিনের কর্মসূচি, এরপর আমি ডিভাইস চেঞ্জ করে আরেকটা ডিভাইস ইউজ করতাম, অফলাইন ডিভাইস। এবং অফলাইনে আন্দোলন তত্ত্বাবধান করার নির্দেশনা দেওয়া এটা আমাদের সিবগাতুল্লাহ, যিনি এখন শিবিরের সেন্ট্রাল সেক্রেটারি, তিনি আমাদের এই নির্দেশনাগুলো সব জায়গায় দিতেন। আচ্ছা, তো এইভাবে যাচ্ছিল। পরবর্তীতে আপনার হলো 25শে জুলাই হাসিনা এই গণহত্যা শিশু হত্যা করার পরে সে হাসপাতাল ভিজিট করা শুরু করে, সেটা আপনার মনে থাকার কথা। 26শে জুলাই তো পরবর্তীতে হান্নান মাসুদ তো বলতেছিল ভাই ও তো ঢাকা মেডিকেল আসতেছে, আমাদেরকে বিভিন্নভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা কি করবো। আমি বলছি যে হাসিনা আমাদের গণহত্যা এবং শিশু হত্যা করছে, তার সাথে একসাথে মেডিকেলে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং পরবর্তীতে ঠিক আছে তাহলে ভাই আমরা একটা প্রেস ব্রিফিং করতে চাই, যে গণহত্যা এবং শিশু হত্যা হয়েছে তার ইভিডেন্সগুলো আমাদেরকে দেন, শহীদদের তালিকাটা আমাদের কাছে দেন। এবং আমার কাছে এরকম ভয়েসগুলো সবগুলো আছে। আমরা একটু 2 মিনিটে এক দফা, যদিও এগুলো আসলে অনেক লম্বা আলাপ না, তারপরেও আমরা একটু 2 মিনিটে যদি এক দফা, তারপরে এই যে 9 দফার অনেক গল্প বললেন, তারপরের বিভিন্ন কনসিকুয়েন্স বললেন, তারপরে এক দফা ঘোষণার আগ পর্যন্ত আপনাদের তখন তো কয়েকজন সমন্বয়ক তারা যারা গ্রেফতার ছিলেন তারা ছাড়া পেলেন, মুক্তি পেলেন, তখন কি তাদের সাথে বৈঠক হতো নাকি এক দফার আগে আপনাদের মোটামুটি শেষ? 26শে জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যখন আবার 6 সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে, এবং ওই সময়ে আব্দুল হান্নান মাসুদ কুয়েতমতির হাসপাতালে যাই, ওইখানে গিয়ে একটা প্রেস ব্রিফিং করার কথা ছিল, আমার কাছে ফোন দিয়ে এভিডেন্স চাই। ওই সময় আবার ইন্টারনেট ছিল না, ওয়াইফাই ছিল। তো পরবর্তীতে আমি মোসাদ্দেক এবং আব্দুল গাফার জিসান ছাত্রদলে যে, তার মাধ্যমে আমি বাংলা মোটর থেকে শহীদদের তালিকা এবং পুরো এভিডেন্সগুলো নিয়ে আমি কুয়েতমতির হাসপাতালে পাঠাই। কুয়েতমতির হাসপাতালে যাওয়ার পর তাদেরকে ঘিরে ফেলে, এর মধ্যে আমাদের 6 সমন্বয়কে নিয়ে গেল এবং কুয়েতমতি হাসপাতালে তাদেরকে ঘিরে ফেললো ইন্টেলিজেন্সের লোকরা। তখন আমরা তাদেরকে ওইখান থেকে বের করে ব্যবস্থা করলাম। আমি ঢাকা মহানগর ছাত্র শিবিরের উত্তরে যিনি সেক্রেটারি ছিল রেজাল করিম শাকিল, তাকে বললাম, এবং 3টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম, এবং এটার অনেক বড় গল্প আছে। মধ্যখানে তাদেরকে দিয়ে আমরা ওইখান থেকে বের করে নিয়ে আসলাম। পরবর্তী বের করার পর তাদের জন্য আমি একটা বনশ্রীর দিকে একটা সেফ হোম ব্যবস্থা করছি। তখন হান্নান মাসুদ আমাকে বললো ভাই আমাদের জন্য এম্বাসিতে ব্যবস্থা করেন। পরবর্তীতে আমি ঠিক আছে বললাম, ঠিক আছে যাও, ইউএস এম্বাসির ওখানে যাই, এবং আমি ওখানকার যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি তার সাথে আমি কথা বলি এবং তাকে রিকোয়েস্ট করি, আমাদের অলরেডি 6 সমন্বয়কে নিয়ে গেছে, তাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, সেকেন্ড লেয়ারে যে সমন্বয় আছে তাদেরকে যে কোনো সময় অপহরণ করতে পারে, গুম করে ফেলতে পারে, আপনি তাদেরকে একটু সেফ হোমে রাখার ব্যবস্থা করেন। তখন আমাকে ওই পলিটিক্যাল অফিসার বলতেছে ইটস নট এ হলিউড মুভি, এম্বাসি চাইলেও কাউকে এভাবে রাখতে পারে না, বরং তুমি আমার সাংবাদিক বন্ধুর সাথে যোগাযোগ করো। তখন সে আমাকে কিছুক্ষণ পর একজন সাংবাদিকের নাম্বার দিল। তো ওই সময় তো আমি চিনতাম না, তখন ওই নাম্বার আমি যোগাযোগ করলাম, প্রথমে রিকোয়েস্ট করলাম, কিছুক্ষণ রিকোয়েস্ট করার পর আবার সে বলেছে ঠিক আছে আমি দেখতেছি। পরবর্তীতে কিছুক্ষণ পর আমাকে আরেকজন সাংবাদিকের নাম্বার দিল। তো যে সাংবাদিক দিল ওটার নাম ছিল নাজমুল হাসান, নেত্র নিউজের। এরপর সে আমাকে একজন নারী সাংবাদিকের নাম্বার দিল, নারী সাংবাদিক, ওনাকে আমি চিনতাম না। পরবর্তীতে ওনাকে আমি রিকোয়েস্ট করলাম তাদেরকে সেফ হোম রাখার জন্য। পরবর্তীতে ওই নারী সাংবাদিক আমাকে জুলকারনান সাইর ভাই নাম্বার দিল। পরবর্তীতে আমি সাইর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, সাইর ভাই বলছে ঠিক আছে দেখতেছি। এরপর আমাকে তিনি হুমা খান, যিনি ইউএনের এখানকার কান্ট্রি ডিরেক্টর ছিল, তার নাম্বার দিল। পরবর্তীতে তার মাধ্যমে আমরা তাকে সেফ হোমে রাখার ব্যবস্থা করি। এই আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, সাথে আরেকটা ছেলে ছিল, এবং তারা 26শে জুলাই থেকে একদম হচ্ছে শেষ 36শে জুলাই পর্যন্ত তারা বিভিন্ন সেফ হোমে ছিল, এবং প্রত্যেকটা জিনিস কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমি জড়িত ছিলাম। এবং এরপরে 27শে জুলাই কর্মসূচি, 29শে জুলাই বিক্ষোভ, এবং 28শে জুলাইটা খুবই সেন্সিটিভ ছিল। 28শে জুলাই 6 সমন্বয়ক তারা আন্দোলন স্থির করে দেয়। ওই সময়ে আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন হান্নান মাসুদ আমাকে ফোন দেয়, ভাই এখন কী করবো? তখন বললাম আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন মানে বন্দুকের নলের উপর কোনো সংলাপ হইতে পারে না। এর পরবর্তী দিন আমরা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম প্রেস ক্লাবে, এবং সকাল রাতে আমরা সবার সাথে যোগাযোগ করি প্রেস ক্লাবে। মোসাদ্দিককে আমি পাঠিয়েছিলাম, এবং শাহবাগে শিক্ষক নেটওয়ার্ক তারা এবং সবপন্থী শিক্ষকরা একত্রিত হয়েছিল, সেটা সারা দেশে আলোড়ন তৈরি করেছিল। এবং মোসাদ্দিক ওইখান থেকে তাকে গুম করে রাখা হয়। মোসাদ্দিক আলী মোহাম্মদ, আমাদের মহানগরের কিছু জনশক্তির ওখান থেকে অ্যারেস্ট হয়, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নামে, এবং অল্প নামে, কিন্তু এর মাধ্যমে এটা সারা দেশে ভালোই একটা প্রভাব তৈরি হয়েছিল। এবং এর মধ্যে হাসিনা 30 তারিখ দিয়ে দিয়েছিল হচ্ছে শোক দিবস। যে হাসিনা গণহত্যা এবং শিশু হত্যা করছে সে আবার শোক দিবস ঘোষণা করছে। তখন আমরা বললাম এই শোককে আমরা প্রত্যাখ্যান করব। তখন এটা কি দেওয়া যায় এটা নিয়ে আলাপ হচ্ছিল। তখন ফরহাদ বলল হচ্ছে চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে
আমরা হচ্ছে এটাকে শোককে প্রতিহত করব। তো তখন পুরো প্রেস লিস্টটা মানে পুরো প্রেস লিস্ট আমরা তৈরি করি, এটা বাংলা এবং ইংলিশ দুটাতে আমরা করতাম। পরবর্তী বিভিন্ন স্টেকগুলোর সাথে আমরা শেয়ার করতাম এবং তাদেরকে দিতাম, পরবর্তী তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা শেয়ার হতো সমন্বয়কদের মাধ্যমে আর কি। তো এরপরে তো 31শে জুলাই মার্চ ফর জাস্টিস এই নামটাও দিয়েছিল তাওসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডেইলি অবজারভারের যে সাংবাদিক। আমি তার কাছে বললাম সারা দেশে তো গণ অ্যারেস্ট হচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে, এটা বন্ধ করা দরকার এবং বিশ্বের একটা নজর আকর্ষণ করা দরকার। তো এই গণগ্রেপ্তার জন্য একটা সুন্দর একটা নাম দাও। তখন সে বলেছে হচ্ছে মার্চ ফর জাস্টিস, এবং হাইকোর্ট প্রাঙ্গণে সেটা দিয়েছিলাম এবং এটার মাধ্যমে হাইকোর্টে হামলা হয় এবং এটার মাধ্যমে আবার নতুনভাবে যেটা হোক এবং হচ্ছে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ, এবং 1 আগস্ট 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয় দুপুর নাগাদ। তখন ইন্টারেস্টিং একটা গল্প আছে, যখন ওরা আসে আমাদের কাছে কাদের বলতেছিল ভাই ওরা তো মনে হয় ম্যানেজ হয়ে গেছে, ওরা বলতে নাহিদ আসিফরা, তো ওরা মনে হয় টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে গেছে, যদি ওরা ম্যানেজ হয়ে যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বহিষ্কার করব, বহিষ্কার করে সেকেন্ড লেয়ারও যদি ম্যানেজ হয়ে যায় থার্ড লেয়ার দিয়ে আমরা আন্দোলন চালাবো, ঠিক আছে। এবং ওরা আসার পরে কোটা রিফর্ম জার্নালিস্ট গ্রুপ নামে একটা গ্রুপ ছিল তখন, আচ্ছা, ও গ্রুপ থেকে একজনকে রিমুভ করে দিচ্ছিল, সার্জিস হান্নান মাসুদকে গ্রুপ থেকে রিমুভ করে দিছে। এরপর কিছুক্ষণ পর দেখতেছি হচ্ছে হান্নান মাসুদ সার্জিসের গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছে, একজনকে রিমুভ করে দিচ্ছে এই ক্রুশাল টাইমে। তখন আমি সবার সাথে আলাপ করলাম, ভাই এখন এই মারামারি করা যাবে না, নিজেদের বিভাজন করা যাবে না, একসাথে হইতে হবে, আন্দোলন চালা যেতে হবে। এবং তখন আমার হচ্ছে মাহফুজের সাথে তখন আবার আলাপ, দীর্ঘ সময় জুড়ে কিন্তু পুরো আন্দোলনটা আমার গ্রুপ থেকে এক দফা হ্যাঁ তখন কথা বললাম এবং এক দফার রূপরেখা কী হবে, অসহযোগ আন্দোলনের রূপরেখা কী হবে। আমাদের কাছে পরিষ্কার যে হাসিনা থাকতেছে না এবং বিভিন্ন জায়গাতে প্রেশার ছিল 1 আগস্টে এক দফার জন্য আমরা দিই, আমরা বললাম না আর একটু টাইম নিতে হবে কারণ এটা লাস্ট স্টেজ। তো পরবর্তীতে 3 আগস্ট এক দফা দেওয়া হয় এবং আমাদের প্ল্যান ছিল 3 আগস্টে হচ্ছে গণভবন অভিমুখে রওনা দিব এবং ঢাকাকে আমরা 10 ভাগে ভাগ করেছিলাম এবং এই প্ল্যানটা সিবগাতুল্লাহ ভাই করেছিল। তো পরবর্তীতে ওই দিন তো শহীদ মিনারে বিশাল গণজাগরণ, কিন্তু মনে হলো আমরা আরেকটু সময় নিই এবং 4 আগস্ট আমাদের শহীদ শাহবাগে কর্মসূচি দেওয়া হয়। সেদিন তো আসলে একটা অল আউট একটা গেম ছিল, গেম বলতে একটা ইয়ে ছিল। 4 আগস্টে ছিল মূলত ফাইনাল, 4 আগস্ট দুপুর 2টায় কর্মসূচি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়, তারপরে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে 12টায় দেওয়া হয়। কিন্তু আমি তখন বলেছিলাম, আসিফকে বলেছিলাম আমরা যদি 2টায় দিয়ে রাখা আওয়ামী লীগ পুরো শাহবাগ দখল করে নেবে এবং আমরা আবার ব্যাক সাইডে চলে যাব, সুতরাং সকাল থেকে আমাদের অবস্থান করতে হবে এবং সেই আলোকে সকালের দিকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয় যে আমরা আসলে এই যে মানে 9 আগস্ট 9 দফা থেকে এক দফার পর্যন্ত এই মোটামুটি অনেক না বলা, অনেক অজানা, অনেক অধ্যায় আসলে আপনার কাছ থেকে জানার ছিল, সেটা আপনার কাছে জানলাম, আমার কাছে আছে। যদি ইতিহাস সেটা নিশ্চয়ই আপনারা কখনো বই লেখার থাকলে লিখবেন, কোনো ডকুমেন্টেশন বানানোর জন্য। মানুষের মানে হিস্ট্রিক্যাল করাপশন করা উচিত না, যেটা সত্য সেটাকে রিকগনিশন দেওয়া উচিত। কিন্তু আমাদের যারা ছোট ভাইরা আছে, বন্ধুরা আছে, যখন তারা সত্যকে অস্বীকার করে তখন এটা খারাপ লাগে। তো আমরা মানে আমরা চাই যেটা সত্য সেটা তারা বলবে, যার যতটুকু অবদান সেটা তারা স্বীকার করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাদিক কাইম। আমরা শেষ করতে হচ্ছে আমাদের এই জুলাই কাস্ট। এতক্ষণ আমাদের সময় দিলেন, আর দর্শক আপনারাও যারা এতক্ষণ আমাদের সময় দিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্টার নিউজের সাথেই থাকুন।